প্রিয় শিক্ষার্থীরা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুল হক মিঠু তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তৃতীয় অধ্যায় থেকে ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বিষয়গুলি বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা চলে যাচ্ছি ব্যাপন। এই ব্যাপন জিনিসটা হচ্ছে উদ্ভিদের একটি প্রক্রিয়া। প্রাণী দেহেও এটি ঘটে থাকে বিভিন্ন ক্ষেত্রে। ব্যাপন প্রক্রিয়াটার সঙ্গে কি বিষয় জড়িত? ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো পদার্থের যে অণু রয়েছে সেই অণুগুলির অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে ব্যাপন। এখানে পদার্থের ক্ষুদ্রতম কণা, একটা পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি কণা থাকে। এটি যখন অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়ে তখন এই কণাগুলির ভেতরে এক ধরনের চাপ তৈরি হয় এবং এই ব্যাপন চাপের ফলেই কিন্তু পদার্থের এই ক্ষুদ্র কণাগুলি এক স্থান থেকে আর এক স্থানে ছড়িয়ে পড়ে, অর্থাৎ অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে যায়। যতক্ষণ পর্যন্ত তার ঘনমাত্রার পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যাপন চলতে থাকবে। এখন এই ব্যাপনের কিছু আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন কঠিন এবং তরলে ব্যাপন। কঠিন এবং তরলে ব্যাপন অর্থাৎ একটা তরল পদার্থের মধ্যে, পানির মধ্যে তুমি যদি তুতে কিংবা চিনি দাও তাহলে সেটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। এটি হচ্ছে কঠিন এবং তরলে ব্যাপন। আবার তরলে তরলে ব্যাপন, আমরা যদি লিকুইড নীল পানির মধ্যে দেই এবং সেটাকে দ্রবীভূত করি, দুধের মধ্যে পানি দেই, তাহলে সেটাও কিন্তু তরলে তরলে ব্যাপন হচ্ছে। আবার কঠিন এবং গ্যাসের ক্ষেত্রে ব্যাপন। কঠিন এবং গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের ক্ষেত্রে যেমন দেখা যায় ন্যাপথলিন, আমরা যদি কোথাও ন্যাপথলিন রেখে দিই তাহলে সেটি আস্তে আস্তে বায়ুমণ্ডলে চলে যায়। গ্যাসে গ্যাসে ব্যাপন, ঘরের মধ্যে যদি কখনো স্প্রে করা হয় তাহলে সেটার সুগন্ধ আস্তে আস্তে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। এটা গ্যাসে গ্যাসে ব্যাপনের একটি উদাহরণ। তাহলে আমরা জানলাম যে ব্যাপন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো পদার্থের ক্ষুদ্র কণা অধিক স্থান থেকে কম ঘন স্থানের দিকে, অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ছড়িয়ে যায়, সেটি হচ্ছে ব্যাপন। এখন উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপনের কী ধরনের গুরুত্ব রয়েছে? যেমন গ্যাসের আদান প্রদান। তোমরা জানো উদ্ভিদের জীবনে গুরুত্বপূর্ণ দুইটি প্রক্রিয়া, একটি হচ্ছে সালোক সংশ্লেষণ এবং আরেকটি হচ্ছে শ্বসন। এই দুই প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটি বিনিময় ঘটে, আদান প্রদান ঘটে, আর এই আদান প্রদানের কাজটি করে থাকে ব্যাপন। এছাড়া আমাদের মানবদেহের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মানবদেহের রক্ত এবং লসিকার মধ্য দিয়ে, বিভিন্ন তরল পদার্থের মধ্য দিয়ে যে খাদ্যবস্তু যাতায়াত করে সেটিও কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকে। এখানে লসিকা বিষয়টি হচ্ছে যে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে কতকগুলি রস দেখা যায়, এই রসটাই হচ্ছে লসিকা। প্রচ্ছেদন প্রক্রিয়ায় ব্যাপনের গুরুত্ব রয়েছে। প্রচ্ছেদন নিজে একটি প্রক্রিয়া, ব্যাপন একটি প্রক্রিয়া, অর্থাৎ প্রচ্ছেদন প্রক্রিয়ায় যে অতিরিক্ত জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ত্যাগ করছে সেটি কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি হয়ে থাকে। এরপরে উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ, মাটির নিচ থেকে পানি, খনিজ লবণ শোষণ, এই প্রক্রিয়াটির সঙ্গে ব্যাপনের সম্পর্ক রয়েছে। তাছাড়া উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপনের একটি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম গ্যাসের আদান প্রদান, প্রচ্ছেদন, পানি ও খনিজ লবণ শোষণ, আর পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার ক্ষেত্রে ব্যাপনের গুরুত্ব রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপন সম্পর্কে ধারণা। এরপরে আমরা চলে যাব অভিস্রবণ প্রক্রিয়ায়। অভিস্রবণ উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, কারণ একটা উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণের জন্য যে পানি এবং খাবারের প্রয়োজন হয়, এই পানি এবং খাবার অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু উদ্ভিদের শরীরে পৌঁছায়। অভিস্রবণ এই প্রক্রিয়ার কয়েকটি শর্ত রয়েছে। অভিস্রবণ প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পাদনের জন্য একই দ্রাবক হতে হবে, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকতে হবে এবং সেখানে একটি অর্ধভেদ্য পর্দা থাকতে হবে। তাহলে অভিস্রবণের শর্ত হচ্ছে একই দ্রাবক হতে হবে, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ হবে এবং অর্ধভেদ্য পর্দা সেখানে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে
বেশ কয়েক ধরনের পর্দার উদাহরণ দেয়া আছে। সেই উদাহরণগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় এমসিকিউ প্রশ্নে এগুলো থাকে। যেমন অভেদ্য পর্দা। অভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যে পর্দার ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রব, দ্রাবক মানে যা দ্রবকে দ্রবীভূত করে, দ্রাবক এবং দ্রব এর কোনো অণুই কিন্তু এই পর্দা ভেদ করে যেতে পারবে না, সেটি হচ্ছে অভেদ্য পর্দা। এবং এই অভেদ্য পর্দা হচ্ছে পলিথিন এবং কিউটিনযুক্ত কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের গায়ে মোমের ন্যায় এক ধরনের পদার্থ জমা থাকে, যার ফলে কোষ প্রাচীরের মধ্য দিয়ে কোনো প্রকার বস্তুর যাতায়াত করতে পারে না। তাহলে পলিথিন এবং কিউটিনযুক্ত কোষ প্রাচীর অভেদ্য পর্দার উদাহরণ। ভেদ্য পর্দা যে পর্দা অতিক্রম করে দ্রাবক এবং দ্রব্য উভয় অণুই কিন্তু যেতে পারে, সেটি হচ্ছে কোষ প্রাচীরের যে পর্দাটি, সেটি হচ্ছে ভেদ্য পর্দা, অর্থাৎ সেখানে কিউটিন থাকবে না, জাস্ট ফর কোষ প্রাচীর। তারপরে যেটি রয়েছে অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দা যেখানে দ্রাবক অণু সহজে চলাচল করতে পারে, কিন্তু যেটি দ্রব অণু সেটি চলাচল করতে পারে না, সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এটা কোষ পর্দা, ডিমের খোসার ভেতরে যে পাতলা পর্দা দেখো তোমরা, কিংবা মাছের পটকার যে পর্দাটি, সেটি হচ্ছে এই অর্ধভেদ্য পর্দা। তা আমরা এখন একটা অভিস্রবণের কনসেপ্ট তৈরি করার চেষ্টা করব যে অভিস্রবণ আসলে বিষয়টা কী। এখানে লক্ষ্য করো, দুইটা পাত্র আছে, একটা এ পাত্র এবং বি পাত্র। এই দুই পাত্রের মধ্যে একটি অর্ধভেদ্য পর্দা রয়েছে। আমরা এ পাত্রে 10 কেজি পানি নিয়েছি, বি পাত্রে 10 কেজি পানি নিয়েছি। এরপর আমরা এ পাত্রে 2 কেজি চিনি নিয়ে একটি দ্রবণ তৈরি করছি, বি পাত্রে 5 কেজি চিনি নিয়ে একটি দ্রবণ তৈরি করছি। তাহলে কিন্তু আমার এ এবং বি এই উভয় দিকে একটা দ্রবণ তৈরি হয়েছে। এখন নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো এখানে 10 কেজি পানির সঙ্গে যেহেতু 2 কেজি চিনি আছে, কাজী এ পাত্রের যে দ্রবণটি রয়েছে সেটি কম ঘন দ্রবণ, এবং কম ঘন দ্রবণ বিধায় এখানে দ্রাবক তথা পানির পরিমাণ বেশি। পানির পরিমাণ এখানে বেশি, দ্রাবক তথা পানির পরিমাণ এই পাত্রে বেশি। এবার বি পাত্রে লক্ষ্য করো, এখানে 10 কেজি পানির সঙ্গে 5 কেজি চিনি আছে। তার মানে হচ্ছে এ পাত্রের চাইতে বি পাত্রের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা অনেক বেশি, এই জন্য এটা অধিক ঘন দ্রবণ। তাহলে এখানে পানির পরিমাণটা কম আছে, দ্রাবকের পরিমাণ কম। এখন অভিস্রবণ প্রক্রিয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে যেদিকে পানির পরিমাণ কম থাকবে পানি কিন্তু সেদিকে পাস করবে। তাহলে আমরা এই চিত্র থেকে সংজ্ঞা বলতে পারি, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ায় পানি কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে যায়, যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বলে। তাহলে সংজ্ঞাটি আমরা বলতে পারি, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ কি দ্বারা পৃথক থাকলে, একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ায় পানি কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে যায়, সেটাই হচ্ছে অভিস্রবণ। তা আশা করি অভিস্রবণ প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা অভিস্রবণের কিছু গুরুত্ব নিয়ে কথা বলবো। উদ্ভিদ জীবনে অভিস্রবণের অনেক গুরুত্ব রয়েছে, যেমন পানি ও খনিজ লবণ শোষণের ক্ষেত্রে। উদ্ভিদ মাটির নিচে যে পানি থাকে, সেই পানি, মাটির কণার ফাঁকে ফাঁকে পানি থাকে, সেই পানিটা হচ্ছে কৈশিক পানি, এবং সেই পানিতে খনিজ লবণ আয়ন আকারে জমা থাকে, যেমন সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। এই আয়ন আকারে খনিজ লবণ দ্রবীভূত থাকে। কাজেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু পানি এবং খনিজ লবণ উদ্ভিদ তার মূল রোম দিয়ে শোষণ করে। এরপরে যে বিষয়টি হচ্ছে রস স্ফীতি। একটা কোষের মধ্যে যখন পানি প্রবেশ করে কোষটা রসে পরিপূর্ণ হয়ে যায়, তার প্রাচীরের উপর চাপ সৃষ্টি করে, তখন এই অবস্থাটাকে বলা হয় রস স্ফীতি। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে কোষের দৃঢ়তা। যখন কোষে পর্যাপ্ত পরিমাণে পানি থাকবে তখন কোষটা বেশ শক্ত হবে, এটি হচ্ছে কোষের দৃঢ়তা। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া। এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া এটি কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। রস উত্তোলন অর্থাৎ কোষ রস, খনিজ লবণ এগুলো একত্রে মিশ্রিত হয়ে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে রস, এবং সেই রস একেবারেই মূলরোম থেকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাওয়ার কাজে এই অভিস্রবণ প্রক্রিয়াটি সহায়তা করে। প্রাণীর অন্ত্রে খাদ্য শোষণ অর্থাৎ আমাদের পাকস্থলীর পরে যে পেঁচানো
নালীগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ক্ষুদ্রান্ত্র, এবং এই ক্ষুদ্রান্ত্রে খাদ্যের যে সারাংশ অর্থাৎ যে জলীয় উপাদান, সে জলীয় উপাদানগুলি শোষণ করা হয়, শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শোষিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অভিস্রবণের বেশ কিছু গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলি আমরা বোঝার চেষ্টা করব। এরপরে উদ্ভিদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটির নাম হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এই প্রস্বেদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি জলীয় বাষ্প আকারে পরিবেশে ত্যাগ করে দেয়। জলীয় বাষ্প আকারে পানি উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি, প্রয়োজনের অতিরিক্ত পানি দেহের বাইরে বের করে দেয়। তো এই প্রস্বেদন প্রক্রিয়ার বেশ কয়েকটি ধরন রয়েছে, যেমন পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদনটি হয়ে থাকে সেটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, এবং এই প্রক্রিয়ায় প্রায় মোটামুটি 95% পানি উদ্ভিদ তার দেহের বাইরে বের করে দেয়। এখন পত্ররন্ধ্রের কোন কোন জায়গা দিয়ে প্রস্বেদন হয়, যেমন পাতা দিয়ে হতে পারে, কচি কাণ্ড দিয়ে হতে পারে, ফুলের বৃতি এবং পাপড়ি, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু প্রস্বেদন হতে পারে, কারণ এই সমস্ত জায়গায় পত্ররন্ধ্র থাকে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম আকারে পত্ররন্ধ্র থাকে। এরপরে যেটি, সেটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। উদ্ভিদের পাতায় এক ধরনের কিউটিকল জাতীয় ছিদ্র থাকে এবং খুব সামান্য পরিমাণে থাকে, কাজেই এই প্রকার প্রস্বেদনের পরিমাণটা খুব কম। এরপরে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। তোমরা অনেক বড় বড় গাছ দেখবে, সেই গাছের কাণ্ডের যে বাকলে এরকম অনেকগুলি ফেটে যায়, আর এই ফেটে যাওয়া জায়গায় কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এই ছিদ্রগুলিকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদনটি হয়ে থাকে সেটি হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। এবারে আমরা প্রস্বেদনের কিছু উপকারী এবং অপকারী দিক নিয়ে আলোচনা করব। আর প্রস্বেদনের এই উপকারী আর অপকারী দিক আছে বিধায় একে বিজ্ঞানী কার্টিস নেসেসারি ইভিল হিসেবে চিহ্নিত করেছেন। এবার আমরা প্রস্বেদনের কিছু উপকারী দিক নিয়ে কথা বলবো। পানি শোষণ। একটা উদ্ভিদের দেহে বিভিন্ন রকম রাসায়নিক প্রক্রিয়া চালানোর জন্য তার দেহে পানির প্রয়োজন হয়। তাহলে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে পানি শোষণ হয়, যখন গাছের পাতা দিয়ে প্রস্বেদন প্রক্রিয়ায় পানিটা বাইরে বেরিয়ে যায় জলীয় বাষ্প আকারে, তখন তার পার্শ্ববর্তী কোষে একটা পানির ঘাটতি হয়, এবং এই ঘাটতিটি আস্তে আস্তে একেবারে মূলড্রোমে, মাটির ভেতরে যে মূলড্রোম রয়েছে সেই পর্যন্ত পানির ঘাটতিটি পৌঁছে যায়, যার ফলে কিন্তু পানির শোষণ ঘটে। এছাড়া উদ্ভিদের দেহে পানির অতিরিক্ত যদি চাপ হয়, তাহলে পানিটি বেরিয়ে গিয়ে উদ্ভিদ পানির চাপমুক্ত হতে পারে। খাদ্য প্রস্বেদনের ভূমিকা রয়েছে, কারণ প্রস্বেদন প্রক্রিয়ায় পানি যেহেতু শোষণ হয়, সেহেতু খাবার প্রস্তুত হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে একটা গুরুত্ব আছে। বিপাক প্রক্রিয়া সচল রাখতে প্রস্বেদন প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে। এছাড়া প্রস্বেদন প্রক্রিয়া যখন জলীয় বাষ্প বের হয় প্রয়োজনের অতিরিক্ত, তখন গাছের পাতায় তাপমাত্রাটা কমে আসে এবং ঠান্ডা হয়। তাছাড়া প্রস্বেদন প্রক্রিয়ায় কিছু লবণ গাছের পাতায় গিয়ে জমা হয়, সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ রক্ষা হয়। এছাড়া পানি চক্রে প্রস্বেদনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে প্রচুর পরিমাণে ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে কিন্তু উদ্ভিদ ত্যাগ করে, যার ফলে পানি চক্রের ক্ষেত্রে প্রস্বেদনের একটি ভূমিকা রয়েছে। এবার আমরা যদি অপকারী দিকে চিন্তা করি, তাহলে পানির অপচয়। পানির যে অপচয় হয়, সেক্ষেত্রে উদ্ভিদের অতিরিক্ত পানি যখন চলে যায়, সেক্ষেত্রে কিন্তু পানির ঘাটতি তৈরি হলে কোষের প্রোটোপ্লাজম মারা যেতে পারে। উদ্ভিদের এটি জীবনের জন্য ব্যাপক একটা হুমকি স্বরূপ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, যেটা উদ্ভিদ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি প্রস্বেদন অতিরিক্ত পরিমাণে যদি পানি চলে যায়, তাহলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, উদ্ভিদের জীবন বিপন্ন হবে। এছাড়া খনিজ লবণের ঘাটতি, অতিরিক্ত পানি বেরিয়ে গেলে দেহে খনিজ লবণের ঘাটতি হতে পারে। তো সব দিক মিলিয়ে উদ্ভিদকে এই প্রস্বেদন প্রক্রিয়াকে অতি প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন বিজ্ঞানী কার্টিস। তারপরও প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের দেহ সচল রাখার জন্য এই প্রক্রিয়াটির অবশ্যই দরকার রয়েছে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে প্রস্বেদনের উপকারী এবং অপকারী দিকগুলি। তা আজকের আলোচনায় মূলত আমরা উদ্ভিদের যে জৈবনিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো রয়েছিল, যেমন অভিস্রবণ, ব্যাপন এবং প্রস্বেদন, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা পাঠ্য বইয়ের সঙ্গে বিষয়গুলি মিলিয়ে পড়বার চেষ্টা করবা। আজকে এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো টপিকস নিয়ে
নতুন ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।